বিদ্যায় বিনয়ে, স্থিরতায় দৃঢ়তায়, নেতৃত্বে কৃতিত্বে বাঙালি এককালে কি ছিল তারই উৎকৃষ্টতম উদাহরণটির নাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়। নমস্কার, জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জানাবো বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের জীবনের এমন কিছু তথ্য যা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন কিংবা গর্ব হবে নিজের বাঙালি হিসেবে। যদি জানতে চান ভিডিওটি মন দিয়ে শুনবেন, তবে শেষ থেকেই শুরু করা যাক। তারিখটা 27শে মে 1924 সাল। আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যুর দুদিন পরের তারিখের আনন্দবাজার পত্রিকার হেডলাইনগুলো ছিল ঠিক এই রকম: বাংলার নরসার্দুল আশুতোষের মহাপ্রয়াণ, হাওড়া স্টেশন, শহরের রাস্তাঘাট লোকে লোকাকীর্ণ, সিনেট গৃহে মর্মস্পর্শী দৃশ্য, শহরের আপিস আদালত দোকানপাট বন্ধ, সবানুগমে জনা সমুদ্র। মামলার কাজে আশুতোষবাবু তখন পাটনা আর কলকাতা করছিলেন। সেই পাটনাতেই হঠাৎ অসুস্থ এবং 25শে মে আকস্মিক মহাপ্রয়াণ। মৃতদেহ নিয়ে স্পেশাল ট্রেন হাওড়া এলো সকাল 10টার একটু পরে। ভিড় থই থই চারিদিকে। কাগজের রিপোর্টার হাওড়া পৌঁছে গিয়েছেন সকাল 7টায়। তখন থেকে শুরু করে বিকেল 4টেয় কেওড়াতলা মহাশ্মশানে এই বীর বপুর চন্দন কাঠের চিতায় ওঠা ও ভস্মীভূত হওয়া অবধি মুহূর্তগুলি ধরা ছিল মুদ্রিত অক্ষরে। হাওড়া ব্রিজ তখন পন্টুন ব্রিজ, সময় মাফিক খোলে আবার বন্ধও হয়। সেই দিন খবর এলো সেতুর শেকল ছিঁড়ে গিয়েছে, 2টোর আগে ব্রিজ খুলবে না। কলকাতায় দেহ এলো জাহাজে, পরে হ্যারিসন রোড ধরে সিনেট হাউস, সেখান থেকে কলেজ স্ট্রিট এসপ্ল্যানেড হরিশ মুখার্জি রোড হয়ে রসা রোডে স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ি, সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশান। আজকের দিনের বাঙালি কি সত্যি তাকে চেনে, যার স্মরণে কলকাতায় একটা রাস্তা, একটা কলেজ, 2টো হলঘর আর একটি সভাগৃহ বর্তমান? বাঙালি কি হয়েছেন তা তো চোখের সামনেই জলজ্যান্ত পরিষ্কার। কি ছিলেন তা জানতে চাইলে আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন উপেক্ষার তাক থেকে নামিয়ে বিস্মৃতির ধুলো ঝেড়ে একটু দেখা যেতে পারে। তার জীবন এমনই এক বৃত্ত, যার পরিধির উপরে থাকা যে কোনো বিন্দুতে আঙুল ঠেকালে যে সম্পদ মেলে তার মূল্য নির্ধারণ করবে এমন কোনো মানুষ নেই। কিছুটা হয়তো করতে পারেন ইতিহাসবিদ ও সমাজতাত্ত্বিকরা। 77 রসা রোডের মুখুজ্জে বাড়ির ছেলে ছোটবেলা থেকেই নিজেকে ঘষে পিটে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন সেখানে পৌঁছতে পারা তো পরের কথা, শুধু ওই রকম হয়ে ওঠার ডিসিপ্লিনটুকুর কথা ভাবলেই আম বাঙালি কুলকুল করে ঘামবে। এত ছোটবেলা থেকে যে এত পড়াশোনা করা যায়, পড়াশোনা করলেও মনে রাখা যায়, শুধু মনে রেখে দেওয়া নয় বরং কাজেও লাগানো যায়, এবং তা এমন কাজে যা শুধু 19 শতক শেষের ব্রিটিশ ইন্ডিয়ায় একটা ধোপদুরস্ত সরকারি চাকরি আর নিপাট নিরাপদ জীবনের গন্তব্যে এসেই গোত্তা খেয়ে পড়বে না। নিজের সঙ্গে নিজের জাতি, ভাষা, সংস্কৃতির মানুষের ভাবনা চিন্তা ও আস্ত জীবনের ধারার মোড়ই ঘুরিয়ে দেবে। এই সমস্ত বুঝতে হলে আশুতোষ মুখোপাধ্যায়কে জানতে হবেই। সালটা তখন 1908, যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশিষ্ট লেখক অতুলচন্দ্র ঘটক মহোদয় ছোট্ট একটা বই লিখেছিলেন আশুতোষের ছাত্র জীবন নামে। ভূমিকা ছিল দীনেশ চন্দ্র সেনের। মজার কথা এই, তখন তো বটেই, তারও অনেক পরে 1921 সালেও আশুতোষবাবু সেই বই প্রকাশে মত দেননি। প্রথমবার তো বইয়ের পাণ্ডুলিপি সিন্ধুকে পুড়ে তালাবন্ধ করে রেখে দিয়েছিলেন। তার মৃত্যুর পরে বেরিয়েছিল সেই বই আশুতোষ পুত্র উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পাদনায়, যার পাতায় পাতায় আছে আশুতোষ মুখোপাধ্যায় বাবুর বাংলার বাঘ হওয়ার ইতিহাস। বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন যশস্বী ডাক্তার, কিন্তু এও বাহ্য। এই গঙ্গাপ্রসাদ বাবু সেকালের কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রদের বাংলায় লেখা বইয়ের অভাব দেখে প্র্যাকটিসের ফাঁকেই লিখেছিলেন বেশ কয়েকটা বাংলায় অনুবাদ করা ডাক্তারি বই। এই মানুষটাই আবার রামায়ণ অনুবাদ করেছিলেন কবিতায়। আবার সেই গঙ্গাপ্রসাদ বাবুই নিয়ম করে খাতায় লিখে রাখতেন সংসারের পাই পয়সা খরচের হিসেবও। গঙ্গাপ্রসাদ বাবুর খাতাগুলো ঐতিহাসিক এই কারণেই, তাতে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম তারিখ, দিনক্ষণ থেকে শুরু করে বড় হতে হতে আশুতোষের জন্য নানান খাতে খরচের হিসেব পাওয়া যায়। উইকিপিডিয়াতে তো বটেই, আশুতোষ পুত্র শ্যামাপ্রসাদের লেখাতেও আশুতোষের জন্ম তারিখ লেখা 29শে জুন। গঙ্গাপ্রসাদ বাবুর খাতায় কিন্তু লেখা বার্থডে অফ আশু
28th June 1864 at 4 AM। পরে তার স্পষ্টতর ব্যাখ্যা। 28শে জুনের মঙ্গলবার প্রত্যুষে 4টের সময় আশুর জন্ম। সেই সময় নীলমণি মিত্রের পুজোর দালানে বসত চক্রবেরিয়া শিশু শিক্ষালয়। বছর 5-এর আশুতোষকে সেখানে ভর্তি করানো হলো। প্রথম দিনই স্কুল থেকে ফিরে ছোট্ট আশু বলল, আমি স্কুলে যাব না, ও তো স্কুল নয়, যাত্রাপালা। শিশু আশুতোষ কদিন আগেই এক যাত্রাপালার আসরে গিয়েছিল বাবার সাথে। পুজো দালানে ওই গোত্রেরই চেঁচামেচি দেখে বোধহয় স্কুলকেও যাত্রাপালা ভেবে ফেলেছিলেন ছোট্ট আশু। গঙ্গাপ্রসাদ বাবু তাকে এরপর ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করালেন। বাবার সঙ্গে খানিক বেরিয়ে এসে পড়তে বসা। আগের দিনের পুরনো পড়া ঝালানো। একটু বড় হয়ে বাড়িতে শিক্ষকের ব্যবস্থা করলেন গঙ্গাপ্রসাদ বাবু, কারণ ছেলে ঘরেই ভালো পড়ছে। আশুতোষ বাবু নিজেও বেশ কয়েক বছর ডায়েরি লিখেছিলেন প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ে। এত বড় মানুষের ডায়েরি না জানি কি মহানিধি লেখা থাকবে ভেবে পড়তে গেলে নিতান্তই নিরাশ হতে পারেন। কোন দিন অমুক বই থেকে তমুক চ্যাপ্টারগুলো পড়েছেন তার বিশদ বিবরণ ছাড়া আর কিছুই পাবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কলকাতার এক বইয়ের দোকানে দেখা হয়েছিল কিশোর আশুতোষের। এক কপি রবিনসো ক্রুসোর পাতায় সই করে উপহার হিসেবে হাতে তুলে দিয়ে বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, মনোযোগ দিয়ে পড়ো। আশুতোষ মুখোপাধ্যায় এই নির্দেশের অন্যথা করেননি কখনো। সারা জীবনই মন দিয়ে পড়েছেন। কোন দিন কি পড়েছেন তার সাক্ষী ওই ডায়েরি। সংস্কৃত পড়েছেন, বাঘা বাঘা অঙ্কের বই, ফিজিক্সের বই পড়েছেন। কদিনে একটা বই শেষ করছেন সেই হিসেব স্বচ্ছন্দে কষা যেতে পারে ওই ডায়েরি পড়লে। কলেজে কোন সাহেব শিক্ষক কেমন পড়াচ্ছেন বা পড়াতে পারছেন কিনা, যেমন অমুক শিক্ষক মোটেই পড়াতে পারেন না, এমন কথাও বেশ কয়েকবার লেখা আছে ডায়েরির পাতায়। কৈশোরে বেশ রুগ্ন ছিলেন আশু, তাই কিশোর আশুকে ব্যারাকপুরের গঙ্গা তীরে স্বাস্থ্যোদ্ধারের জন্য পাঠিয়েছিলেন গঙ্গাপ্রসাদ বাবু। সেখান থেকে আশুতোষ মুখোপাধ্যায় রোজ চিঠি লিখতেন বাবাকে, তাতেও মূলত ওই পড়াশোনার কথাই। লেখাপড়াই এই ছেলের মূল আধার। স্কুলের 3য় শ্রেণীতে যা ছিল এখনকার ক্লাস 8-এর সমতুল্য, এই 3য় শ্রেণীতেই পড়ার সময়ে তার মিল্টনের প্যারাডাইস লস্টের প্রথম পরিচ্ছদ কণ্ঠস্থ ছিল, যা তখন ক্লাস 11-12-এর পাঠ্য। ইংরেজিতে লেখা 3 খণ্ডের ইতিহাস বই, বাংলায় কথামালা, বোধোদয়, আখ্যান মঞ্জুরি বইগুলো তখনই ইংরেজিতে অনুবাদ করে ফেলেছিলেন তিনি। কলেজে পড়ার সময়ে ফরাসি ভাষায় লেখা একটা জব্বর অঙ্ক বই না পড়লে চলছে না দেখে ফরাসি ভাষাটাই শিখে নিয়েছিলেন এই মহোদয় মানুষটি। বই পড়ার গায়ে গায়ে থাকবে বই কেনা, আর পরবর্তী জীবনে বই সংগ্রহ। বাবার সঙ্গে কলকাতার বিখ্যাত বইয়ের দোকানগুলোয় তার যাতায়াত শুরু ছোটবেলা থেকেই। গঙ্গাপ্রসাদ বাবুর খাতায় আশুতোষের বই কেনার হিসেব দেখলে আজকের দিনেও বহু মানুষের চোখ কপালে উঠবে। 1880 সালে এন্ট্রান্স পাস করেছিলেন আশুতোষ বাবু, খরচ লেখা 6,532 টাকা। 1881 সালে তার জন্য বই কেনার খরচ 4,761 টাকা। 1889 সালে যে বছর আশুতোষের পিতা গঙ্গাপ্রসাদ বাবুর মৃত্যু হয় তা বেড়ে দাঁড়ায় 21,160 টাকায়। শুধু কলকাতার বইয়ের দোকানেই নয়, তিনি নিয়মিত যেতেন নিলাম ঘরগুলোয়, কিনতেন পুরনো বই ও পুঁথি। দেশের তো বটেই, বিদেশের যেমন জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ডের প্রকাশকদের সঙ্গেও রীতিমতো যোগাযোগ ছিল আশুতোষ বাবুর। বাবার মৃত্যুর পরে সেই খাতায় হিসেব রাখতেন আশুতোষ বাবু নিজে। বইয়ের পাশাপাশি সেখানে যোগ হয়েছে আলমারি আর সেলফ কেনার খরচও। সে যুগেও সারা জীবনে তিনি নাকি 5 লক্ষ টাকারও বেশি বই কিনেছিলেন ও পড়েছিলেন। ন্যাশনাল লাইব্রেরির সুবিখ্যাত আশুতোষ কালেকশনে বই ও অন্যান্য পাঠ্য সামগ্রী মিলিয়ে সংখ্যাটা আরো বেশি হতে পারে অনায়াসেই। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই ন্যাশনাল লাইব্রেরির আশুতোষ কালেকশনের সমস্ত বই ছিল আশুতোষ বাবুর নিজের টাকায় কেনা। প্রায় 9,000 বর্গফুট জায়গায় 13,500 ফুটেরও বেশি সেলফ জুড়ে আছে সেই বইয়ের কালেকশন। কোন বিষয়ের বই নেই সেখানে? আইন, গণিত, ইংরেজি সাহিত্য, পদার্থবিদ্যা, দর্শনের বিপুল সম্ভার থাকবে বলাই বাহুল্য। কারণ আশুতোষ বাবু নিজে এই বিষয়গুলি রীতিমতো পড়তে খুব ভালোবাসতেন।
এর পাশেই উজ্জ্বল হয়ে আছে জীবনী গ্রন্থ, চিকিৎসা বিজ্ঞান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার আধুনিক ইতিহাস, স্থাপত্যবিদ্যা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব ও চিত্রকলার অগুন্তি বই, অজস্র মৌলিক চিত্রাবলী, ইলাস্ট্রেশন সংক্রান্ত ছবি ও লেখার বই কত যে খণ্ড তার শেষ নেই। ধ্রুপদী সংগ্রাহকদের যেমন সেকালের যত লিমিটেড, প্রেশার্স, ফার্স্ট এডিশন আর রেয়ার এডিশনের বইয়েরাও আলো করেছিল আশুতোষ সংগ্রহ। ওক কাঠের প্রচ্ছদে 1849 সালের বাইবেল, 1905 সালে প্রকাশিত কোলরিজের রাইম অব দি এনসিয়েন্ট মেরিনা স্পেশাল 125 কপির একটি মরক্কো চামড়ায় বাঁধানো আর গথিক স্ক্রিপ্টে লেখা গ্যাটের ফাউস্ট, এমন বহু অজস্র মণিমুক্তোর দেখা পাওয়া যাবে এই কালেকশনে। প্রবাসী পত্রিকায় রামানন্দ চট্টোপাধ্যায় একবার লিখেছেন, আশুতোষ বাবুর শখ বা বাতিক ছিল দুটি, পুস্তক ক্রয় ও পাঠ। 77 নম্বর বাড়ির 3 তলাটা ছিল পুরোটা তার লাইব্রেরি। আশুতোষ পুত্র উমাপ্রসাদের লেখায় আছে সেই বাড়ির বই যাপনের কথা। তখনকার এন্ট্রান্স পরীক্ষায় সেকেন্ড, এফএতে থার্ড, বিএ পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন মেধাবী আশুতোষ। ছোটবেলা থেকেই আশুতোষের দুটো ইচ্ছে, সেকালের বিখ্যাত বৃত্তি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পাওয়া আর হাইকোর্টের জজ হওয়া। দুই পূর্ণ হয়েছিল হৈ হৈ করে। প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ তখন 1 বছর বিজ্ঞানে, 1 বছর সাহিত্যে দেওয়া হতো। আশুতোষ মুখোপাধ্যায় বিজ্ঞানের ছাত্র হিসেবে বৃত্তি পেয়েছিলেন। পরে মনে হলো সাহিত্য নিয়েই বা পরীক্ষায় বসি না কেন, তবে কর্তৃপক্ষের অনুমতি মেলেনি, নয়তো সেও পেতেন নিশ্চয়ই। ইঞ্জিনিয়ার কাকা রাধিকা প্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো হবার সুবাদে ঘরে আসতো বিশ্ববিদ্যালয়ের নানান কাগজপত্র ও সভার বিবরণীপত্র। আশুতোষ সেসবও পড়তেন। এই পড়া কাজে দিয়েছিল পরে, যখন তিনি বিশ্ববিদ্যালয়ের সেনেট আর সিন্ডিকেটে ঢুকলেন, বা পরে যখন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন। বিশ্ববিদ্যালয়ের গোড়ার ইতিহাস ঢের আগে থেকেই জানা ছিল তাঁর। 1885 সালে গণিতে, পরের বছর পদার্থবিদ্যায় এমএসসি পাশ করলেন। এমনই ব্রিলিয়েন্ট ছেলে ছিলেন। গণিতে এমএসসি শেষ করার পরের বছরই তিনি এমএসসির এক্সামিনার হন। আগাগোড়া ভালো ফলাফল দেখে শিক্ষা বিভাগের তৎকালীন সাহেব অধিকর্তা আশুতোষকে প্রেসিডেন্সি কলেজে চাকরি অফার করেছিলেন। আশুতোষ মুখোপাধ্যায় শটান বললেন, চাকরি করতে পারি, তবে কয়েকটা শর্ত আছে। আমার পদমর্যাদা ও বেতন ইত্যাদি সাহেব শিক্ষকদের সমান হতে হবে। প্রেসিডেন্সি কলেজ থেকে আমাকে অন্য কোথাও বদলি করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, গবেষণার সুযোগ ও পরিকাঠামো দিতে হবে। তরুণের স্পর্ধা দেখে হতবম্ব হয়ে গিয়েছিলেন সাহেব। আশুতোষ বাবু অদ্ভুত একটা জিনিস চেয়েছিলেন তার কাছে। বলেছিলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য করে নিন। 21 বছর বয়সের একটা ছেলে ঢুকতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে, যেখানকার সব সদস্যই কিনা আদতে ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত বা অনুমোদিত। এ নিয়ে অবশ্য কম ঝক্কি তাকে পোহাতে হয়নি, কিন্তু সেনেট সদস্য হয়েই ছাড়লেন আশুতোষ মুখোপাধ্যায়। 25 বছর বয়স তখন তার। তারপর আইন পড়লেন। 1888 সালে কলকাতা হাইকোর্টের উকিল হলেন, আর তারই বিচারপতি যখন হলেন তখন তিনি মোটে 40। 1923-এ যখন অবসর নিচ্ছেন তখন তার জজিয়াতি জীবনে রায়ের সংখ্যা 2000-এরও বেশি পেরিয়েছে। উত্তরসূরি আশুতোষ পুত্র রমা প্রসাদের ছেলে চিত্ততোষ মুখোপাধ্যায় বিখ্যাত আইনজ্ঞ স্যার অতুলচন্দ্র গুপ্তের কাছে শুনেছেন, আশুতোষের মতো বিচারপতি তার মতে আর কেউ ছিলেন না। এই কলকাতা বিশ্ববিদ্যালয়েরই 2 দফায় উপাচার্য হয়েছিলেন তিনি। 1906 সালে তাকে যখন উপাচার্য করল ব্রিটিশ সরকার, তখন কি সময়ই না গিয়েছে। বঙ্গভঙ্গের বয়স তখন মাত্র 1 বছর। লর্ড কার্জনের ইউনিভার্সিটি কমিশন আর ইউনিভার্সিটি অ্যাক্টের তীব্র প্রতিক্রিয়া বাংলার বিদ্য সমাজে। জাতীয় শিক্ষা পরিষদ সবে গঠিত হয়েছে। ব্রিটিশ বিরোধিতা তখন তুঙ্গে। বাংলার মান্যগণ্য মানুষেরা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গালাগালি দিয়ে বলছেন, গোলদিঘির গোলামখানা, ব্রিটিশদের চাকর তৈরির জায়গা। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভার হাতে নেওয়া মানে তো অগ্নি পরীক্ষা। ঘরের লোক আর পরের লোক দুয়েরই চক্ষুশূল হওয়া সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু তিনি, আশুতোষ মুখোপাধ্যায়, শুধু লাগাম হাতেই তুলে নিলেন না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রথের ঘোড়া ছোটালেন অশান্ত ময়দানে। নিয়মিত ক্লাস, পড়াশোনা, পরীক্ষার ব্যবস্থা করলেন।
যে প্রতিষ্ঠান ছিল শুধুমাত্র স্কুল কলেজের পরীক্ষার ভারবাহী কেজো যন্ত্র হিসেবে, তাকে দিলেন দুটো ডানা, উচ্চশিক্ষা আর গবেষণার। সংস্কার মানে তো আমূল উড়িয়ে পুড়িয়ে দেওয়া নয়, একটু ভাঙা তো অনেকটা গড়া। উচ্চশিক্ষা ও গবেষণা দুটোতেই অর্থের প্রয়োজন। তারকনাথ পালিত, রাসবিহারী ঘোষ সহ বহু বিদ্যোৎসাহী ও অর্থবান মানুষের থেকে দান অনুদান জোগাড় করলেন আশুতোষ মুখোপাধ্যায়। পাঠ্যসূচি সংস্কার করালেন, স্নাতকোত্তরে খুললেন নতুন নতুন বিষয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষাতত্ত্ব, ফলিত রসায়ন, প্রাচীন ভারত ও ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির মতন বিষয়ের শুরু তাঁরই চেষ্টাতেই। শুধু তো নতুন বিভাগ খুললেই হলো না, উপযুক্ত শিক্ষকও চাই। পদার্থবিদ্যায় সিভি রমন, রসায়নে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে এলেন পড়াতে। গণেশ প্রসাদ, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, হাসান সুরারবর্দী কে না ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে MA পাশ করার পরেই MA ক্লাসে পড়ানোর ভার দিয়েছিলেন। দর্শনের চেয়ারে অধ্যাপক করে বসিয়ে দিয়েছিলেন এক দক্ষিণী তরুণকে, নাম সর্বপল্লী রাধাকৃষ্ণন। অক্সফোর্ডের অধ্যাপক পল ভিনোগ্রাডফ, বন ইউনিভার্সিটি সংস্কৃতের প্রফেসর হারমান জেকবি, বিখ্যাত ফরাসি অধ্যাপক সিলভা লেভি, সবাই এসেছিলেন স্যার আশুতোষের ডাকে সাড়া দিয়ে। সাধে কি তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের আত্মশ্রদ্ধার প্রবর্তন হয়েছে এইখানেই, এই সময়েই। সেনেট হলে আইনের ছাত্রদের তখন পরীক্ষা, ওদিকে কলকাতা অশান্ত অসহযোগ আন্দোলনে। সুকুমার সেনের স্মৃতিচারণায় আছে, আশুতোষবাবু পরীক্ষার্থীদের বাড়ি যেতে দিলেন না, রেখে দিলেন হার্ডিঞ্জ হোস্টেলে, পাছে ঘরে ফিরলে রাজনৈতিক নেতারা তাদের পরীক্ষা দিতে না দেন সেই ভয়ে। আবার এই ব্রিটিশ সরকারই যখন বিশ্ববিদ্যালয়ের মতো স্বশাসিত সংস্থার উপরে ছড়ি ঘোরাতে শুরু করলো, আশুতোষবাবু তীব্র ভাষায় তার সমালোচনা করেছিলেন। এমন দিনও গিয়েছে MA ও MSc শিক্ষকদের মাইনে দেওয়ার টাকা নেই, সরকার টাকা দেবে বলছে, কিন্তু এমন শর্ত জুড়ছে যা দাসখত নেওয়ার নামান্তর মাত্র। সমাবর্তন সভায় আশুতোষবাবু বললেন, চাই না টাকা, না খেয়ে থাকবো। আমাদের মাস্টার মশাইরা না খেয়ে থাকবেন, তাও দাসত্ব স্বীকার করবেন না। ফ্রিডম ফার্স্ট, ফ্রিডম সেকেন্ড, ফ্রিডম অলওয়েজ। আশুতোষবাবুর উচ্চারিত শব্দগুলো আজকের দিনে শিক্ষা জগতের মাথারা মন্ত্র করলে চুরির থেকে উচ্চশিক্ষার ফল তো ঢের বেশি। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন গবেষণাকে। 17 বছর বয়সে যে ছেলের লেখা কেমব্রিজের গণিত পত্রিকায় ছাপা হয়, তার গবেষণার মন তো কবেই তৈরি হয়ে গিয়েছিল, সে কথা বলাই বাহুল্য। প্রেসিডেন্সি কলেজের লাইব্রেরিতে বিখ্যাত সব গণিত গবেষণা পত্রিকা আসত, পড়তেন মন দিয়ে। MSc পাসের আগেই তার 3টে পেপার প্রকাশিত হয়েছিল, 1884 সাল থেকে 1900 সালের মধ্যে। এই কবছরের মধ্যেই তিনি লন্ডন ম্যাথামেটিক্যাল সোসাইটি, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি, এডিনবরা রয়্যাল সোসাইটি, লন্ডন ফিজিক্যাল সোসাইটি, প্যারিস ম্যাথামেটিক্যাল সোসাইটি, রয়্যাল আইরিশ একাডেমি, আমেরিকান ম্যাথামেটিক্যাল সোসাইটির গণ্য ব্যক্তি। প্রচুর লিখেছিলেন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালে। মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের সাম্মানিক অধ্যাপক পদে 50-এর ওপরে বক্তৃতা দিয়েছেন। 1908 সালে গড়েছেন কলকাতার ম্যাথামেটিক্যাল সোসাইটি। তার জার্নালেই পরে বেরিয়েছিল সিভি রমন, মেঘনাথ সাহার গবেষণাপত্র। সিভি রমন একবার আক্ষেপ করে বলেছিলেন, বাংলা আইনজীবী ও বিচারক আশুতোষকে পেয়েছে বটে, কিন্তু হারিয়েছে এক গণিত নক্ষত্রকে। শুধু গণিত নিয়ে থাকলেই মানুষরা হইচই ফেলে দিতে পারতেন। 1908 সালেই ইউনিভার্সিটি ল কলেজ, তার 2 বছর পরে রাজাবাজারে সায়েন্স কলেজের দুয়ার খুলে গিয়েছিল। সৌজন্য সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিছনে লেগে থাকতেন যাতে তারা গবেষণায় মন দেন। মৈমোহন সিংহ গীতিকার সম্পাদনার কাজ দীনেশচন্দ্র সেন করেছেন তারই প্রেরণায়। রমেশচন্দ্র মজুমদার তাঁর আত্মকথায় লিখেছেন, গবেষণা করতেন যে শিক্ষকেরা, আশুতোষবাবু তাদের ক্লাস কমিয়ে দিতেন। শিক্ষকদের রক্ষাও করতেন ঈর্ষাপরায়ণ সহকর্মীদের কাছ থেকে। তার উদাহরণ পাওয়া যায় রমেশচন্দ্র বাবুর লেখায়। বাংলা ভাষা ও স্যার আশুতোষ, এই নিয়েই লেখা যায় বিস্তর। সেনেটের কনিষ্ঠ সদস্য হিসেবে 1891 সালেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠিতে প্রস্তাব পাঠিয়েছিলেন FA, BA, MA স্তরে
জাতীয় ভাষা ব্যবহার করা শুরু হোক। সভায় সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলো। 11-17 ভোটে হেরে প্রস্তাব খারিজ। আশুতোষের এবং বাংলা ভাষা শুরুর পক্ষে মত দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখরা। অনেক পরে নিজে উপাচার্য হয়ে ব্রাত্য বাংলা ভাষাকে যোগ্য মর্যাদায় বিশ্ববিদ্যালয়ে এনেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। যোগ্য মর্যাদা মানে দীনেশচন্দ্র সিংহ দেখিয়েছেন রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার প্রাক্কালে ম্যাট্রিকের সিলেবাসে বাংলা বলতে ছিল বেঙ্গলি কম্পোজিশন, নম করে খানিকটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ, আর চলিত সাধু রূপান্তর, আর ব্যাকরণের কিছু টুকিটাকি। বিএ ক্লাসেও কম্পোজিশন ছিল, কিন্তু তাতে পড়ুয়ারা পাস করুক কি ফেল, রেজাল্ট আটকাতো না। সেই জায়গা থেকে আশুতোষবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলার দীনহীন অবস্থার ভুল পাল্টে দিয়েছিলেন। আশুতোষবাবুর ছেলে শ্যামাপ্রসাদ ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন বাংলায় এমএ চালু হলো, আশুতোষবাবু ওই ছেলেকে বাংলার ছাত্র করে ক্লাসে পাঠিয়েছিলেন। বাংলা নিয়ে তার চিন্তা ভাবনার নমুনা লিখে গিয়েছেন দীনেশচন্দ্র সেন মহাশয়। লিখেছেন, 14-15 বৎসর যাবৎ এমএ পরীক্ষায় বাংলাকে চালাইবার জন্য আমি তাহাকে অনুরোধ করিয়া আসিতেছিলাম। তিনি তাহার বিরাট গোঁফ ফুলাইয়া গর্জন করিয়া বলিতেন, তোমার বাংলা আবার একটা ভাষা? বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতম শ্রেণীতে তাহাই পড়াতে হইবে? শোনো কথা। হঠাৎ 4-5 বৎসর পূর্বে একদিন আমার ডাক পড়িল। তিনি হাসিতে হাসিতে আমায় বলিলেন, দীনেশবাবু, এইবার এমএতে বাংলা ভাষা চালাইব, সিলেবাস তৈরি করুন। আমি বিস্ময়ের সহিত বলিলাম, হঠাৎ মত পরিবর্তনের কারণ কি? তিনি হাসিতে হাসিতে উত্তর করিলেন, ঢাল নাই তরোয়াল নাই যুদ্ধ করিতে যাইবেন? আপনাকে দিয়া এই 4-5 বৎসর যাবৎ যে আমি বাংলা ভাষা ও সাহিত্যের ইংরেজি ইতিহাস লিখাইয়াছি, বঙ্গ সাহিত্য পরিচয় ও বৈষ্ণব সাহিত্যের ইতিহাস লিখাইয়াছি, এই বইগুলি না থাকিলে এমএ পরীক্ষার্থীদের কি পড়াইতেন? আপনারা যতক্ষণ শোরগোল করিয়াছেন, আমি ততক্ষণ বাংলা ভাষার জমি তৈরি করিয়াছি। সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষ কি একেই বলে? আশুতোষবাবুর স্মরণসভায় নেতাজি সুভাষচন্দ্র বসু একবার বলেছিলেন, আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলছি, সেজন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের নিকট আমরা কৃতজ্ঞ। তিনি বাংলা ভাষাকে সে যুগে ইংরেজির সমান মর্যাদা দেন। বাংলা আর সহজ সরল বাঙালিয়ানা দুই ছিল তার আত্মস্থ। কোর্টের সময়টুকু ছাড়া বাকি সময় ধুতি চাদর বাঙালি বেশ ছাড়া অন্য কিছুতে কেউ কোনোদিন দেখেনি তাকে। মহাবোধি সোসাইটিতে গৌতম বুদ্ধের পুতাস্থি আসবে, সেদিন গোটা শহর দেখেছিল ধুতি পরা, খালি গায়ে খালি পায়ে কলকাতার রাস্তায় হাঁটছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। শুধুই কি কাজের মানুষ, কাছের মানুষও ছিলেন বটে। ডায়েরিতে প্রবল সিরিয়াস এক তরুণের ফাঁকে ফাঁকে উঁকি দেয় অন্য এক আশুতোষ। ইনি নরম প্রকৃতির মানুষ। প্রিয় বন্ধু কলেজে এড়িয়ে যাচ্ছে, কথা বলছে না, কিংবা ক্লাসের পর অপেক্ষা করছে না দেখে বিচলিত হন, কষ্ট পান, অভিমান করেন। 1886 সালের 16ই জানুয়ারি যোগমায়া দেবীর সঙ্গে বিয়ের দিন ডায়েরিতে তিনি লিখছেন, শুভদৃষ্টির সময়ে এক পলক দেখার মধ্যেই তার সৌন্দর্য আমাকে মোহিত করল। নতুন বউ অষ্টম মঙ্গলায় বাপের বাড়ি যাবে, তখন কি করে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রাখা যায় তার উপায় ভাবছেন। তার পরের লাইনগুলো, তাকে কয়েকদিন ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। আমি খুব কম লোককেই ভালোবাসতে পারি, কিন্তু একবার বাসলে অত্যন্ত আন্তরিক ও আবেগপূর্ণভাবেই ভালোবাসি। এই আশুতোষবাবু ছেলে মেয়েদের চিঠি লিখতেন রানু মা, ভুতু বাবা, ভুনু বাবা কিংবা অমলা মা সম্বোধনে। ছেলে মেয়েদের বয়ানে ঘরোয়া আশুতোষকে পাওয়া যায় শ্যামাপ্রসাদ ও উমাপ্রসাদের লেখায় ও সম্পাদনায়। কজন বাঙালি আজকের দিনে জানেন সমাজ সময়ের বিরুদ্ধে গিয়ে বিধবা বড় মেয়ে কমলার আবার বিয়ে দিয়েছিলেন আশুতোষ মুখোপাধ্যায়? তা নিয়েও অবশ্য কম জলঘোলা হয়নি। ছোট মেয়ে রমলার বিয়ের সম্বন্ধ এলে পাত্রপক্ষ রমলার প্রসঙ্গ টেনে তাকে প্রায়শ্চিত্তের কথা বলেছিলেন। আশুতোষবাবু উড়িয়ে দিয়েছিলেন সে প্রস্তাব। কাজ কীর্তিতে ভরা ওর বিরাট বহিরঙ্গের আলোচনায় সর্বত্র। অন্তরঙ্গ আশুতোষকে জানে না তেমন কেউ, বলেছিলেন রীনা ভাদুরী তার এক ইন্টারভিউয়ে। আশুতোষ কন্যা অমলার মেয়ে তিনি। শহরে আশুতোষ চর্চা ও গবেষণার ধারা বয়ে নিয়ে চলেছেন প্রাতিষ্ঠানিকভাবে। দাদুকে অবশ্য তিনি পাননি,
পেয়েছেন তার বড়দা পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় মহোদয়কে 7 বছর বয়স পর্যন্ত। পরে বইও লিখেছেন সেই সুখ স্মৃতি নিয়ে। তার পাতায় পাতায় ধরা দেন স্নেহময় আশুতোষ, যিনি ছোট্ট নাতিকে নিয়ে পুরী কিংবা কোনারক কিংবা মধুপুর বেড়াতে যান, হাইকোর্টেও নিয়ে যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারেও বসিয়ে দেন। তখন জজ সাহেব ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দুচোখে ঝিকিমিক করে ওঠে স্নেহ। আজ এ পর্যন্তই। মন্তব্যে জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি। যদি এরকমই সব জানা অজানার তথ্য পেতে চান তাহলে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। নমস্কার।